কমলিনীকে অপমান করেছে জানতে পেরে অনন্যার মুখে জামা ঘষে দিল নতুন। কমলিনীকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বাড়ির মধ্যে তার লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে কাজবাজ শুরু করে দেয়। সেখানে আশেপাশের অনেক লোককে ইনভাইট করে অনন্যা। কিছুক্ষণ পরে কমলিনী, বুবলাই, বাবিল সেখানে উপস্থিত হয়। প্রতিবেশীরা প্রথমবারের মতো নতুনের বউকে দেখেছে। তখনই কমলিনীর দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই আবার অনন্যা কমলিনীর কাছে এসে বলে, ও তোমরা এসেছো? কমলিনী বলে, হ্যাঁ অনন্যা বৌদি আমরা এসেছি। অনন্যা তখন বলে, এতক্ষণ সময় কেন নিয়েছো? তোমাদেরকে বললাম সকাল সকাল আসার জন্য। আমি এক হাতে কি এতগুলো কাজ সামলাতে পারি নাকি? কমলিনী তখন বলে, আসলে আমি আগে আসতে চেয়েছিলাম। আসলে তোমার দেওরকে তো ইনস্টিটিউটে পাঠিয়ে খাবার দাবার সব কিছু রেডি করে দিয়ে আসতে হয়েছে, সেজন্য একটু লেট হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি, আমাকে বলো কী কাজ করতে হবে, আমি সবটাই করে দেবো। অনন্যা তখন বলে, তুমি শুধু পাঠিয়ে দিয়েছো তোমার বরকে, আমি কি আমার বরকে পাঠাইনি? আমিও তো ওকে ইনস্টিটিউটে পাঠিয়ে এখানে বসে পড়েছি সকাল সকাল, কত কাজ বাজ রয়েছে। তখনই কমলিনী বলে, তুমি চিন্তা করো না, আমি কাজ বাজ করে দিচ্ছি। পাড়া প্রতিবেশীর এক মহিলা তখন বলে, তাহলে এটাই হলো নতুনের বউ? অনন্যা তখন বলে, হ্যাঁ মাসিমা, এই হলো আমাদের নতুনের বউ। কমলিনী তাদেরকে প্রণাম করে। পাড়া প্রতিবেশীর মহিলা তখন বলে, তার মানে আমাদের নতুন এই মেয়েকে বিয়ে করেছে? এ তো বুড়ি, এ তো বিধবা, এই মেয়েটাকে কেন বিয়ে করতে গেল? এদিকে কমলিনীকে প্রথমবারের মতোই অপমান করতে শুরু করে। আর অনন্যা এই সব কিছু দেখে ভীষণ রকম খুশি হয়ে যায়। বুবলে তখন বলে, আমার মা তো বিধবা নয়, আমার মা হলো ডিভোর্সি। আমার বাবাকে ডিভোর্স দিয়ে নতুন কাকুকে বিয়ে করেছে। তখনই আবার পাড়া প্রতিবেশীর মাসিরা বলে ওঠে, আর যেটাই হোক না কেন, এটাই আর কি, আমরা এটাকেই বিধবা বলি। যাই হয়ে যাক না কেন, নতুন এরকম একটা বিয়ে করতে পারলো? শেষ বয়সে এসে এই বুড়িটাকে বিয়ে করতে হলো কেন? কেন এটা করলো? তখনই মাসিরা অনন্যাকে প্রশ্ন করে, তোমরা কিছু করতে পারলে না? অনন্যা তখন বলে, কি যে বলেন না মাসিমা, আমরা কি করব? নতুন কি আমাদের কথা শোনে নাকি? আমরা কত করে বলেছিলাম তাকে আমরা খুব ধুমধাম করে একটা বিয়ে দেব, কিচ্ছু শুনলো না আমাদের কথা। মাসিরা তখন বলে, আরে আমারই তো আফসোস লাগছে, কি করে পারলো নতুন এরকম একটা বিয়ে করতে? নতুন হলো একটা সিঙ্গেল মানুষ, সে সুন্দরী একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করবে, কত আশা ছিল তার মায়ের, কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়েটা করতে, তার মধ্যে আবার বড় বড় ছেলে মেয়ে রয়েছে। ছি ছি ছি, এগুলো ভাবতেই না আমার ঘেন্না লাগছে। এদিকে কমলিনীকে নানাভাবে অপমান করতে থাকে। আর কমলিনী তখনই আবার অনন্যাকে বলে, অনন্যাদি, তুমি আমাকে আগে সবটা বলবে না? তুমি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছো? অনন্যা তখন বলে, তুমি এসব কী বলছো? আমি কেন তোমাকে অপমান করতে বলবো বলো তো? আমি তো এখানে কিছু বলছি না, তাদের মুখ তো আর আমি আটকে রাখতে পারছি না। দেখো, নতুনকে কিন্তু ছোটোবেলা থেকে তারাই আগলে রেখেছে, এখানে আমার কোনো দোষ নেই। তারা যদি এখন বলে, আমি তো আর মুখে আটকে রাখতে পারবো না। দেখো, আমাদেরও তো একটা ইচ্ছা ছিল নতুনকে আমরা একটা ভালো জায়গায় বিয়ে দিব, একটা শিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ে দিব, কিন্তু সেটা তো আর হলো না। আসলে আমাদের কপালেই সেটা ছিল না। এখন তারা সেটা মেনে নিতে পারছে না, আর সেই জন্য এই কথাগুলো তোমাকে বলছে। তুমি প্লিজ কিছু মনে করো না। বাবিল তখন বলে, কেন অনন্যাটি, তুমি যখন আমাদের বাড়িতে যেতে আমরা তো তোমাকে অপমান করতাম না, কেন শুধু শুধু আমার মাকে ডেকে এনে এখানে অপমানিত হতে হবে? সেটা আমরা সহ্য করব না। তুমি আগে থেকে জানতে যে আমার মাকে অপমান করবে, কিন্তু চুপ করে তো তুমি বসে রয়েছো, কোনো প্রতিবাদও করছো না। তার মানে এটা স্পষ্ট দাঁড়ায়, তার মানে তুমিও এর মধ্যে ইনভলভ রয়েছো। আমার মাকে অপমান করতে খুব ভালো লাগে, তাই না? এদিকে অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই বাবিলকে বলে, না তোমরা হয়তো বা ভুল ভাবছো, আমি এমনটা কেন করতে যাব? কমলিনী পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে বলে, আপনারা কেন আমাকে দোষারোপ করছেন? আপনাদের ছেলে তো ভুলটা করেছে, আমি যেমন ভুল করেছি আপনাদের ছেলেও ভুল করেছে। আপনার ছেলে আসুক, নতুন আসুক, তারপর যা কথা বলার বলবেন। একা কেন আমি এই দোষের ভাগিদার হব? আমি তো একা কোনো কিছু করিনি। এই কথাগুলো শোনার পর তখনই পাড়া প্রতিবেশীর আবার মাসিরা বলে ওঠে, বাবা কত দেমাগ, দেখতে পেলে তো কত কথা শোনাচ্ছে, আমি দেখেই বুঝতে পেরেছি। অনন্যা তখন বলে, হয়েছে হয়েছে, থাক, পুজোর কাজটা একটু শেষ করি। আসলে আমি ওদেরকে ইনভাইট করেছি, ইনভাইট করবোই বা না কেন, এখন তো ও আমার যা, এতটুকু কর্তব্য তো আমি পালন করতেই পারি। বাড়িতে পুজোর অনুষ্ঠান হয়েছে, দেখতে পেলেন না? আমার তো এতটুকু কর্তব্য তাদেরকে নিমন্ত্রণ করা, আমি সেটা করেছি। প্লিজ আপনারা আর কোনো কিছু বলবেন না। আর কমলিনী, তুমি আমাকে আবার ভুল বুঝো না, আমি কিন্তু তাদেরকে বলিনি যে তোমাকে অপমান করতে, এতগুলো কথা শোনাতে। এদিকে কমলিনী সকলের সামনে বলে, আমি কি একটু সিন্নিটা বানিয়ে দেবো? প্রতিবেশীর মাসিরা বলে, না তোমার হাতের কোনো সিন্নি আমরা খেতে চাই না, অলক্ষ্মী একটা, অলক্ষ্মীর হাতে কোনো কিছু আমরা খেতে চাই না, পুজোটাই শেষ হয়ে যাবে। কমলিনী তখন অনন্যার দিকে তাকিয়ে বলে,
অনন্যাদি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। আমি যদি কাজবাজ নাই করতে পারি তাহলে শুধু শুধু কেন এখানে থেকে আমি অপমানিত হব? অনন্যা তখন বলে, আরে হয়েছে তো, পুজোর অনুষ্ঠানে এইভাবে রাগ করতে নেই। এখন তারা যদি তোমার হাতে সিন্নি না খেতে চায় তাহলে আমার এখানে দোষটা কোথায়? সব কাজ তো আমি একাই করেছি, সিন্নিটাও আমি করে নিতে পারবো, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি প্লিজ বসো। এদিকে কমলিনী দাঁড়িয়ে পড়ে, আর তখনই কমলিনী বলে, না আমি এক মুহূর্ত থাকবো না। অনন্যা তখন বলে, থাকবে না তো কোথায় যাবে? কমলিনী বলে, আমি চলে যাব এক্ষুনি। অনন্যা বলে, একবার অন্তত নতুন আসুক, নতুন যদি না আসে তাহলে হয়তোবা নতুন ভাববে আমি তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কমলিনী বলে, সেটা ভাববে না, আমি সত্যিটাই বলবো, কে অপমান করেছে আর কে করেনি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অনন্যা তখন বলে, দেখো আমাকে কিন্তু দোষারোপ করতে পারবে না, আমি কিন্তু কোনো কিছুই করিনি। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর বাসীদেরকে তো আর আমি আটকে রাখতে পারবো না। তখনই কমলিনী বলে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি প্রতিবাদও করলে না, তার মানে তুমিও তাদের সঙ্গে জড়িত রয়েছো। কমলিনী বলে, আমি চলে যাচ্ছি। অনন্যা বলে, কি এখন নতুনের বাড়িতে যাবে তাই তো? যদি নতুনের বাড়ি না থাকতো তাহলে কোথায় যেতে? তোমাকে তো এই বাড়িতেই থাকতে হতো, শ্বশুর বাড়িতেই। তাই এতটুকু জ্ঞান বুদ্ধি কি তোমার নেই নাকি? পুজোর অনুষ্ঠান ছেড়ে এভাবে চলে যাচ্ছ, এটা কি দেখতে ভালো লাগে নাকি? একটু সহ্য করে নাও না, কি হয়েছে? তাদের মুখ তো আর আমি আটকে রাখতে পারবো না। এদিকে কমলিনী বলে, না এক মুহূর্ত আর থাকতে পারবো না, আমাকে অপমান করবে? অন্যদিকে আমার আসলে বোঝা উচিত ছিল, নতুন ঠাকুরবউকে নিয়ে আমার একসঙ্গে আসা উচিত ছিল, কেননা একসঙ্গে আমরা অপমানিত হতাম তাহলে ভালো লাগতো। আমি শুধু শুধু অপমানিত হচ্ছি কেন? আর তোমরা আমাকে অপমান করার জন্য এখানে রেখেছো। এদিকে তখনই আবার মাসি বলে, এতটা এতটা বেশি পাগলামো করো না, বসে পড়ো বসে পড়ো, পুজোটা শেষ করো। তখনই আবার কমলিনী বলে, কোন মুখে এই কথাগুলো বলছেন? আমাকে অপমান করে কথা বলছেন? আপনাদের ছেলের কোনো দোষ নেই, যা দোষ সব আমার হয়ে গিয়েছে। কেন, আমার জীবনে কি সুখ বলতে কিছু নেই নাকি? আমার জীবনেও তো সুখ দরকার। তখনই আবার মাসিরা বলে ওঠে, সুখ? ভীমরতি ধরেছে? বুড়ো বয়সে তোমাদের ভীমরতি ধরেছে তাই তো? বুবলাই তখন বলে, দেখুন অনেকক্ষণ যাবৎ সহ্য করছি, আমার মায়ের অপমান কিন্তু কোনোভাবে সহ্য করব না। মা এক্ষুনি চলো এখান থেকে, এক মুহূর্ত আর এখানে থাকবো না। তখন আবার নতুন চলে আসে সেখানে। নতুন এসেই দেখতে পায় যে বাড়ি থেকে চলে যাচ্ছে কমলিনী। আর তখনই নতুন বলে, কি হয়েছে, তোমরা চলে যাচ্ছ মানে? তখনই আবার অনন্যা বলে, দেখো না নতুন, তোমার বউ তো বাড়ি থেকে চলে যাচ্ছে। আসলে পাড়া প্রতিবেশীর মাসিরা একটু কথা বলেছে আর কি, একটু এলোমেলো কথা বলে ফেলেছে, আর সেই জন্য রাগ করে চলে যাচ্ছে। আমি তো কোনো কিছু বলিনি, বলো, আমি তো কিচ্ছু বলিনি। তা এভাবে রাগ করে চলে যাওয়া কি উচিত হবে? বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান রয়েছে, আর এটা তো স্বাভাবিক, কত যত্ন করে তোমাকে মানুষ করেছে, তাদেরও তো একটা শখ ছিল তোমাকে বিয়ে করাবে। নতুন তখন বলে, আমি ছিলাম না বলে তোমরা আমার স্ত্রীকে অপমান করেছো, এটা কিন্তু আমি বরদাস্ত করব না। বৌদি তুমি সবটাই জানতে, তুমি কেন ওদেরকে ইনভাইট করতে গেলে? তারা কোনো দিন আমার ভালো চায়নি, কোনো দিন না। তোমার না আসলে উচিত ছিল আমাদেরকে আগে থেকেই জানানো, যে কে আসবে কে আসবে না সেটা আমরাও তো ডিসাইড করতাম। পাড়া প্রতিবেশীর মাসিরা তখন বলে, হ্যাঁ রে নতুন, তুই এই কাজটা কী করে করতে পারলি? এ বুড়ো একটা মেয়েকে তুই বিয়ে করলি? হ্যাঁ, তোকে দেখে রাখবে না, তুই ওকে দেখে রাখবি? হ্যাঁ, সারাটা জীবন তো পস্তাবি। কত আশা ছিল তোর মায়ের, খুব সুন্দর করে তোর বিয়ে হবে একটা শিক্ষিত মেয়ের সঙ্গে, আর কি একটা বিয়ে করে নিয়ে এলি। নতুন তখন বলে, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, আমি সুখী আছি, হ্যাপি আছি, আমি খুব ভালো আছি। আমাদের ভালোটা কি তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ, কেন তোমরা এই কথাগুলো বলছো? তোমাদের কাজই না মানুষের সমালোচনা করা, এছাড়া আর কিছু করতে পারলে না। সারা জীবন তো আমার কাছে তোমরা সাহায্যই চাইলে, কই এতদিন তো আমার ভালো চাওনি, একদিনও তো আমাকে নেমন্তন্ন করোনি যে আয় নতুন তোকে একটু খাওয়াই দাওয়াই, কোনো কিছুই তো করলে না। যে আমি বিয়ে করেছি ওই তোমরা আঙ্গুল দিয়ে এখন খোঁচানো শুরু করে দিয়েছো, তাই না? ভালোটা সহ্য হয় না। শোনো, আমি একটা কথা বলে দিয়েছি, কমলিনী আমার স্ত্রী, তাকে প্রোটেক্ট করার দায়িত্ব এখন আমার, পার্মানেন্টলিভাবে। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে কোনোভাবেই আমি আমার স্ত্রীকে রাখবো না। আমি আগে যদি জানতাম যে এখানে তোমরা ইনভাইটেড থাকবে তাহলে কখনো আমি কমলিনীকে এখানে আসতে বলতাম না। আরেকটা কথা অনন্যা বুদ্ধি, তোমাকে একটা কথা বলছি, আমাদেরকে ইনভাইট করেছো, আমাদের বিয়েটা তো তারা মেনে নিতে পারছে না, যারা মেনে নিতে পেরেছে তাদের একজনকেও তুমি ইনভাইট করোনি, তার মানে তুমি এর মধ্যে ইনভলভ রয়েছো। তখনই আবার মাসিরা বলে, নতুন আমাদের উপর এভাবে রেগে যাচ্ছিস কেন? আমরা কি এমন বলেছি? যা সত্যি তাই তো বলেছি, তাই না? হ্যাঁ, এই বুড়ি একটা মেয়েকে বিয়ে করেছিস আর আমরা কথা বললেই দোষ হয়ে গেল? হ্যাঁ, আমরা যেটা সত্যি সেটাই তো আমরা বলছি। এদিকে তখনই কমলিনী মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনন্যা তখন বলে, তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমি কিন্তু কোনো কিছু করিনি, তুমি কমলিনীকে জিজ্ঞাসা করো, আমি কিচ্ছু বলিনি। তখনই আবার বাবিল বুবলাই বলে, তুমি তো প্রতিবাদও করনি। নতুন তখন বলে, আমি সবটাই জানি, আমি সবটাই জানি বৌদি, কে অপমান করতে পারে, কে খুঁচিয়ে দিতে পারে, সবটাই আমি জানি। আমার বউকে তো তুমি এর আগেও সহ্য করতে পারছিলে না, তাই না? চলো কমলিনী, এক মুহূর্ত আর এখানে থাকবো না। কমলিনী তখন বলে, বলছিলাম কি, পুজোর অনুষ্ঠান এইভাবে ছেড়ে যাওয়া কি উচিত হবে নাকি? নতুন তখন কমলিনীর কাছে এসে বলে, আর কতটা স্যাক্রিফাইস করবে তুমি? আমি আসার আগ পর্যন্ত তুমি অনেক অপমান সহ্য করেছো,
তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু তারপরও তুমি এখানে থাকবে, অপমানিত হবে। নতুন তখন বলে, এভাবে এভাবে চলে যাওয়া উচিত হবে না। দেখো আমি কিন্তু আসলে জানতাম না যে ওরা এসে কমলিনীকে এসব কথা বলবে, আর এইসব কথা বলা তো স্বাভাবিক, তাই না? তখনই নতুন বলে, তুমি জানতে না, তুমি সবটাই জানতে, ইনভাইট করার আগ পর্যন্ত তুমি সবটাই জানতে। তুমি তাদেরকে আসলে আগে থেকে জানিয়ে রেখেছো যাতে করে কমলিনীকে অপমান করে তুমি আমাকে নেক্সট টাইম যদি ইনভাইট করো না, তাহলে লিস্টটা আমাকে আগে দেবে। আমি দেখবো যে তুমি কাকে ইনভাইট করেছো। আর আমার যদি মনে হয় আমি আসার, তাহলে আমি আসবো, না হলে আসবো না। কিন্তু আমি ফার্দার এক মুহূর্ত আর এখানে থাকবো না। এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। অনেকক্ষণ যাবৎ এই অন্যায়গুলো আমি সহ্য করছি, অপমানগুলো সহ্য করছি। বুবলাই তখন বলে, হ্যাঁ নতুন কাকু, তুমি ঠিক কথা বলেছো। তুমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার মাকে অনেক অপমান করেছি, সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করেছি, শুধুমাত্র তোমার বারে বলে। না হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলতাম না। আমার মাকে অপমান করছে আমাদের সামনে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতাম না, শুধুমাত্র তোমার কথা বিবেচনা করে। নতুন তখন কমলিনীকে বলে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে থাকবে? চলো এক্ষুনি এখানে চলো। তখন আবার কমলিনী বলে, মিঠি ওরা তো আসবে। নতুন তখন বলে, ওদেরকে আমি ফোন করে বারণ করে দেব। এদিকে বাবিল অনন্যা এবং আশেপাশের সকল লোকদেরকে বলে, শুনুন আপনাদেরকে একটা কথা বলছি, আমার মা বলে না এখানে দাঁড়িয়ে রয়েছে, অন্য কেউ যদি থাকতো না তাহলে মুখের উপর জবাব দিয়ে দিত। আরেকটা কথা শুনুন, প্রত্যেকটা মানুষের না বেঁচে থাকার অধিকার রয়েছে সুখে শান্তিতে। আমার মা জীবনের সুখগুলো পায়নি, এখন নতুন কাকু তাকে পছন্দ করে ভালোবেসে, আর আমার মাও তাকে পছন্দ করে ভালোবেসে বিয়েটা করেছে। এখানে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না, তাদেরও তো সুখ দরকার আছে, তাই না? অনন্যা আন্টি, তুমি কেমন ধরনের মানুষ আমি জানি না, আমার মাকে ইনভাইট করে তুমি এখানে অপমান করতে এনেছো। তুমি তো সবটাই জানতে, আমাদের বাড়িতে তো যাও, মা তোমাকে কতটা আপ্যায়ন করে আদর যত্ন করে, সেগুলো কি তুমি ভুলে গিয়েছো? বুবলাই তখন বলে, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার সামনে যদি আমার মাকে অপমান করা হয়, এটা আমি কোনোভাবেই সহ্য করব না। শুধু আমার মা কেন, আমার মাটির মতো মানুষ আমার নতুন কাকুকেও যদি অপমান করে, তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি এটা স্পষ্ট জানিয়ে দিলাম। নতুন তখন বলে, আচ্ছা হয়েছে, থাক, আর কোনো কথা বলতে হবে না। কমলিনী চলো এক্ষুনি এখান থেকে চলো, এক মুহূর্ত আর এখানে থাকবো না। অনন্যা তখন বলে, প্লিজ নতুন, এভাবে তোমরা চলে যেও না, তোমার দাদা এখন ইনস্টিটিউটে আছে, এসে যদি না দেখতে পায় আমাকে দোষারোপ করবে, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, এগুলো বলবে। প্লিজ তোমরা এখানে থেকে যাও, আমি দেখছি কি করা যায়। বুবলাই তখন বলে, তুমি আর কি দেখবে, এতক্ষণ তো দেখতে পারোনি আমার মাকে যে অপমান করছে, এগুলো সহ্য করে গিয়েছো, হ্যাঁ? নতুন তখন বলে, বলছিলাম কি বৌদি, এবার অন্তত একটু মানুষ হও, মানুষ হও। তখনই আবার অনন্যা বলে, বাহ, তাহলে তুমি চলেই যাবে তাই না? কমলিনী তুমি ওকে আটকাবে না, হাতের মুঠোই করে রেখেছো। তখন এবার নতুন বলে, হ্যাঁ ও আমাকে হাতের মুঠোই করে রেখেছে, আমি ওর হাতের মুঠোয় থাকতে পছন্দ করি, ভালোবাসি। কমলিনীও আমার হাতের মুঠোয়, সেও আমার মুঠোয় থাকতে ভালোবাসে, পছন্দ করে। আর আমরাকে এটাকেই মান্যতা দিচ্ছি। তোমার কোনো কথাই আমাদের যায় আসবে না, কিন্তু ফার্দার তুমি যদি আমাদেরকে অপমান করার চেষ্টা করো, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। আমি তোমাকে একটা বলে দিলাম, আমাদেরকে এখানে এনে এভাবে অপমান করবে, এটা আমি কোনোভাবেই সহ্য করব না, বরদাস্ত করব না। কমলিনীকে প্রোটেক্ট করার দায়িত্ব এখন আমার, তাই সম্পূর্ণ দায়ভার আমার ওপর এসে পড়বে। তার সুখ দুঃখ সকল কিছুই এখন আমার ওপর নির্ভর করছে। তাকে আমি বলেছি, তাকে আমি প্রোটেক্ট করব, আমি সেটাই করে যাব সারা জীবন। চলো কমলিনী, এক মুহূর্ত আর এখানে থাকবো না। এই বলে তখন কমলিনীর হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় নতুন।